কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন? আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান বিজেপির অপপ্রচারে, 1 মিনিটও তাদের নাকি অবস্থা খারাপ করে দেবে, এইরকম ধরনের কথা। এখন আমি ওনাকে বলছি যে আপনি কোন সম্প্রদায়ের কথা বলেছেন মাননীয়, একটু কি বলবেন? যদি এবং আপনি যেটা বলেছেন সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের কথা বলেছেন। আমি আপনাকে বলছি যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে প্রচুর খেলেছেন আপনি। মুসলিম সম্প্রদায়কে নিয়ে আপনি মাদ্রাসা জুজু দেখি, আপনি মাদ্রাসা নিয়ে যা করেছেন, 10,000 মাদ্রাসা বাইরে রয়েছে। আর মুসলিম সম্প্রদায়কে দয়া করে এই রকম ধরনের একটা অপবাদ বা বদনাম দেবেন না। কারণ সংখ্যালঘুরা তারা বিজেপির কাছে খুবই খারাপ। পশ্চিমবঙ্গের হিন্দু ভাই বোন তারাও তারাও খারাপ ভাবছে, এই জন্যে যে সংখ্যালঘুদের বিভিন্ন ভাবে একেবারে প্রচুর করে দিয়েছে। কিন্তু সংখ্যালঘুরা জানে সংখ্যালঘুদের কিভাবে দিনের পর দিন দুধের উপরে মাছিটুকু ফেলে, মাছিটাকে ফেলে দিল, দুধটা খেয়ে নিল, এবং দিনের পর দিন চুইংগাম করে তার রসটুকু খেয়ে আপনি ছিপড়ে করে ফেলে দিয়েছে। এবং আমি কামাল হোসেন সেটা খুব ভালো করে জানি। Disclaimer: the information provided by the speaker, presenter on the IDOC platform is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। দুয়ারে ভোট, দুয়ারে নির্বাচন। আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রমাণ করবেন যে আপনারা দেশপ্রেমিক নাগরিক। ভালো কথা। এই মুহূর্তে কি অবস্থা? চতুর্থবারের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসবেন, নাকি বিজেপি বিহার জয় করার পর এবার বাংলা জয় করবেন? আরো প্রশ্ন আছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরে আসেন, বিরোধী দলে কি বিজেপি থাকবে, না এবার বাম, কংগ্রেস, আইএসএফ এরা উঠে আসবে? কেন বলছি কথা? কেননা বরাবর একটা সংখ্যালঘু ভোট যেটা পেয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা প্রায় 30% মতন ভোট। এবার শোনা যাচ্ছে যে বিজেপি খুব সুন্দর নাকি একটা চাল চেলেছে। একদিকে এসআইআর এতে নাম্বার, বিশেষ করে মুসলিম এবং মহিলা ভোট ভাগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, আর অন্যদিকে মুসলিম ভোটটাকে 3-4 ভাগে যাতে বিভক্ত হয়ে যায় তার ব্যবস্থাও নাকি বিজেপি সেরে ফেলেছে। মানে তৃণমূলের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে এবং আরো অনেকে দাবি করছে, যার কথা নিয়ে আজকে আমি আসছি। কিভাবে ভোট ভাগ হচ্ছে না, তৃণমূল তো একটি সংখ্যালঘু অংশের, মোটা অংশের ভোট পেয়ে আসছে, যেটা আগে সিপিএম বামেদের ছিল। কংগ্রেসেও একটা মুসলিম এবং সংখ্যালঘু একটা পকেট ভোট আছে। বিজেপি জানে যে তারা এই ভোট পাবে না, সুতরাং ভোটটাকে এবার একমুখী না রেখে ভাগ করে দিতে হবে। হুমায়ুন একসময় কংগ্রেস করতেন, তারপর তৃণমূল, তারপর বিজেপি, আবার তৃণমূল ছেড়ে দিয়ে এবার আর তিনি নাকি অন্য কোনো দলে যাননি, নিজেই একটা দল তৈরি করে বসেছেন। তার সঙ্গে মিম এসে যোগ দিয়েছে। মাথায় রাখতে হবে, বিহারে কিন্তু মিম মোটামুটি কয়েকটি ভালো আসন পেয়েছে। এখন নিজে দল করার ইচ্ছে
হতেই পারে, অনেকেই করেছেন। বামেদের মধ্যে সৈফুদ্দিন চৌধুরী করেছেন, এবং কিছুদিন আগে একজন মারা গেলেন সমীর প্রতুটুন্ডু, তিনি একটি দল করেছিলেন। তার আগে আমরা প্রণব মুখার্জিকেও নিজের দল তৈরি করতে দেখেছি। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ কোনো পুরনো দল থেকে বেরিয়ে এসে নতুন দল করে খুব সুবিধে করেছেন এমন ইতিহাসে কিন্তু নেই। তাহলে হুমায়ুন একটা সংখ্যালঘুদের অংশে ভোট পেয়ে যাবেন। তো এরকম এসআইআর আর ওদিকে 3-4 ভাবে যদি ওই সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়, তাহলে পরে তো তৃণমূলের জন্য সত্যি খুব চিন্তার কারণ হবে এবং বিজেপির জন্য খুব আনন্দের কারণ হবে। এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে কামাল হোসেন, একজন শিক্ষাবিদ, যার একটা কোচিং সেন্টারে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করেন এবং সত্যি খুব ভালো তার রেজাল্ট হয়, এহেন শিক্ষাবিদ কামাল হোসেন কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিলেন। কুণাল ঘোষের সঙ্গে তার একটা ভালো সখ্যতা আমরা আগে লক্ষ্য করেছি। হঠাৎ একদিন 2024 সালের ফেব্রুয়ারি মাসে তার মনে হলো যে না, তৃণমূল সংখ্যালঘুদের জন্য কিছু করছে না, খালি লালিপপ দেখাচ্ছে। তখন তিনি অভিমান করে দলের বিরুদ্ধে বক্তব্য রাখলেন। 4 ঘন্টা সময় যায়নি, তার মধ্যেই তিনি কিন্তু আবার উল্টো বিবৃতি দিয়ে বললেন, যা বলেছি অভিমান করে বলেছি, আমার সঙ্গে কথাবার্তা হয়েছে মাদ্রাসা এবং সংখ্যালঘুদের কাজকর্ম সম্পর্কে, তাদের উন্নয়ন সম্পর্কে, এবার একটা কিছু হবে, একটা অভিমান করে বলে ফেলেছি, এটা আমার বলা উচিত হয়নি। সময় স্রোত বয়ে যায়, 24 সাল কেটে গেল। 25 সালের পর থেকে কিন্তু তার সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তৃণমূলের। এই তো কয়েকটা দিন আগে তিনি প্রেস ক্লাবে এসেছিলেন একটা সাংবাদিক সম্মেলন করতে। তার প্রথম অভিযোগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং এ গিয়ে বলেছেন যে আজকে যে মুসলিম হেটার যারা রয়েছে, মুসলিম ঘৃণা করছে, তারা যদি ঘুরে দাঁড়ায় সামলাতে পারবেন তো? অর্থাৎ দেশে যদি আবার একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয় ভোটের আগ দিয়ে, সেটা সামলাতে বিজেপি পারবে তো? এটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন, এই বক্তব্য হচ্ছে কামাল হাসানের। তিনি বলতে চাইছেন যে মুসলিমদের এইভাবে গুন্ডা হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়টা কিন্তু তিনি ভালো চোখে দেখছেন না, এবং মমতা ব্যানার্জিকে বলেছেন আপনি এরকম প্রেম দেখাবেন না, মুসলিম প্রেম দেখাবেন না, আপনি মুসলিমদের জন্য কিছুই করেননি। এই একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ কি? দ্বিতীয় অভিযোগ হচ্ছে বাম কংগ্রেসের আইএসএফ এর বিরুদ্ধে, যে আপনারা হুমায়ুনকে সঙ্গে নিলেন না, তাকে সাম্প্রদায়িক একটা স্ট্যাম্প মেরে দিলেন যেহেতু সে বাবরি মসজিদটা তৈরি করছে। কিন্তু বাবরি মসজিদ তো সেই বাবরিতে নয়, তার বাবার নাম ছিল বাবরি, বাবার, সেখান থেকে বাবরি মসজিদ, সেটা দেখলেন না আপনারা। আপনারা মন্দিরে যেতে পারেন, আপনারা মন্দির প্রতিষ্ঠা করতে পারেন, তখন সাম্প্রদায়িক নয়। সে একটা মসজিদ বানাচ্ছে বলে তাকে সাম্প্রদায়িক ডেকে দিয়ে আপনারা তাকে সরিয়ে রেখে দিলেন। কি হলো? এই সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে। তাহলে আপনারা কাকে সাহায্য করছেন? আপনারা ওই তৃণমূলকেই সাহায্য করছেন, আপনারা ওই বিজেপিকেই সাহায্য করছেন। এটাই বাম কংগ্রেস আইএসএফ এর বিরুদ্ধে কামাল হোসেনের অভিযোগ। চলুন আসলে তিনি কি বলতে চেয়েছেন সেই বিষয়টা একবার তার মুখেই শুনি। কামাল হোসেন একজন শিক্ষাবিদ, একসময় রাজনীতিতেও এসেছিলেন, বেছে নেন জোড়া ফুল। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিক্ষিত মানুষ হিসেবে তৃণমূলের মুখপাত্রও হন। 2024 ফেব্রুয়ারিতে মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিকদের জানান, দলে আমার বক্তব্যকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, অবজ্ঞার পাত্র হয়ে পড়েছিলাম, তাই দল ত্যাগ করলাম। কামাল হোসেনের ক্ষোভের মূল কারণ ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চনা নিয়ে। এরপর 4 ঘন্টাও কাটেনি, 180 ডিগ্রি ঘুরে কামাল হোসেন বলেছিলেন, অভিমান থেকে আমি দল ছাড়তে চেয়েছিলাম, দলের সঙ্গে কথা হয়েছে, এখন দলের উচ্চ নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। দেখা যাক এক এগিয়ে থাকা চ্যানেলে তিনি সে সময় কি বলেছিলেন।
আপনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন, তৃণমূলকে চিঠি দিয়েছেন, মুখপাত্র পদে থাকতে চান না, কিন্তু যেখানে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন একটা অগ্রাধিকারের জায়গা, সেখানে আপনার এই মোহভঙ্গ কেন? মোহভঙ্গ এই জন্যই যে মনের কষ্ট থেকে মোহভঙ্গ হয়। মাদ্রাসার নিয়োগ এতদিন পরে হলো, কিন্তু এই নিয়োগে এই যে পরীক্ষা এরকম কেন, এটা তারা বারবারই বলছে। এবং আদৌ এই নিয়োগটা ঠিক হবে তো? আমার সঙ্গে পার্টির কথা হয়েছে এবং দ্রুত সেই সমস্যার সমাধান হবে। যদিও সমস্যাটা একটু গভীর, এই জন্য হয়তো একটু দেরি হবে আর কি। কিন্তু এর মাঝে সংবাদ মাধ্যমে আমি যেটা বলেছি সেটা না বললেই ভালো হতো। এবং আমি দুঃখিত, আমার দলীয় যারা আছেন, সর্বাধিক সুপ্রিমো যারা আছেন, তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং এখনো কিন্তু আমি অফিসিয়ালি খাতায় কলমে। কামাল হোসেন তিনি তৃণমূল ত্যাগ করেছেন, সে তো বলেছি আপনাকে। অন্য কোনো দলে কিন্তু তিনি যোগ দেননি। তিনি ওই হুমায়ুন যে দলটি তৈরি করেছে তার প্রেস সচিব হয়েছেন। মানে প্রেসের কাছে গুছিয়ে কথা বলার যে ব্যাপারটা থাকবে, সেটা এরকম একজন শিক্ষাবিদ মানুষকে দিয়ে করানোটাই ঠিক হবে ভেবে হুমায়ুন সে দায়িত্বটা দিয়েছেন আমাদের কামাল সাহেবকে। কামাল সাহেব কিন্তু ওই দলে যে পাকাপাকি ভাবে ঢুকেছেন এরকম কথা কিন্তু তিনি বলেননি। চা খেতে খেতে কথা হচ্ছিল কলকাতা প্রেস ক্লাবের লনেতে, কিন্তু প্রেস সচিবের তিনি দায়িত্বটা নিয়েছেন। সেই যে সাংবাদিক সম্মেলন করলেন, কি বললেন কামাল হোসেন, শুনুন। তারা যে পুলিশের পরীক্ষা দিয়েছিল, ফটো ছিল, সেই পাসপোর্ট ফাইল ফটোর জন্য কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি আপনার দপ্তর। আপনি হিজাব পরে যাচ্ছেন, আর হিজাব পরে তারা ফটো তুলেছে বলে তাদেরকে আপনি পুলিশের পরীক্ষা দিতে দেননি কেন? সংখ্যালঘুদের আর কোন পর্যায়ে নিয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনাকে সম্মান রেখে বলছি, দয়া করে কোনোভাবেই সংখ্যালঘুদের এর ভিতরে আপনি জড়াবেন না। সংখ্যালঘুদের জীবন জীবিকা শেষ। সংখ্যালঘুদের মাদ্রাসা 10,000 মাদ্রাসা করবেন বলে কি হলো? এদিকে 400 থেকে প্রায় আরো 5 গুণ আরএসএস এর দপ্তর, বিভিন্ন সংস্থা এখানে বেড়ে গেছে। এর জবাব দিয়ে দেবেন তো? আর এদিকে একটাও মাদ্রাসা আপনি বাড়াননি। বামফ্রন্টের সময় ছিল, সেই বামফ্রন্টের বহুদিন থেকে 2010 থেকে 614টা সরকারি মাদ্রাসা, আজও 614টা সরকারি মাদ্রাসা। কেন সংখ্যালঘুদের এরকম নিয়ে দাবা খেলছেন? সামনে ভোট, এই যে আপনি বলেছেন, আমি আবার বলছি, এটা কাদের বলেছেন সেটা আপনাকে স্পেসিফাই করতে হবে, না হলে আমি কোর্টে যাব। কারণ আমি কামাল হোসেন সংখ্যালঘু। হিন্দু ভাই বোনরা আমাকে কি ভাববে যে আমরা একজোট হয়ে হিন্দু ভাই বোনদেরকে আমরা মারবো? সে মানসিকতা, সেই রকম ধরনের সংখ্যালঘুর কালচার, আদর্শ এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের, মুসলমানদের নেই। আমরা খুব ভালো আছি, কারণ মন্দির মসজিদ সহবাস্থান। মন্দির থেকে বার হলো, মসজিদ থেকে নামাজ পড়ে বার হলো, তারা কোলাকুলি করে, তারা ভালো মন্দ কুশল বিনিময় করে। কিন্তু এই যে পরিস্থিতি, এই যে কথাটা আপনি বলেছেন, এটার আমি ঘোর প্রতিবাদ করি। 1 মিনিটও তাদের নাকি অবস্থা খারাপ করে দেবে, এইরকম ধরনের কথা। এখন আমি ওনাকে বলছি যে আপনি কোন সম্প্রদায়ের কথা বলেছেন মাননীয়, একটু কি বলবেন? যদি, এবং আপনি যেটা বলেছেন সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের কথা বলেছেন। আমি আপনাকে বলছি যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে প্রচুর খেলেছেন আপনি। মুসলিম সম্প্রদায়কে নিয়ে আপনি মাদ্রাসা আপনি মাদ্রাসা নিয়ে যা করেছেন, 10,000 মাদ্রাসা বাইরে রয়েছে। আর মুসলিম সম্প্রদায়কে দয়া করে এই রকম ধরনের একটা অপবাদ বা বদনাম দেবেন না। কারণ সংখ্যালঘুরা তারা বিজেপির কাছে খুবই খারাপ। পশ্চিমবঙ্গের হিন্দু ভাই বোন তারাও তারাও খারাপ ভাবছে, এই জন্যে যে সংখ্যালঘুদের বিভিন্ন ভাবে একেবারে প্রচুর করে দিয়েছে। কিন্তু সংখ্যালঘুরা জানে সংখ্যালঘুদের কিভাবে দিনের পর দিন দুধের উপরে মাছিটুকু ফেলে, মাছিটাকে ফেলে দিল, দুধটা খেয়ে নিল, এবং দিনের পর দিন চুইংগাম করে তার রসটুকু খেয়ে আপনি ছিপড়ে করে ফেলে দিয়েছে। এবং আমি কামাল হোসেন সেটা খুব ভালো করে জানি। তাহলে
সংখ্যালঘুদের কেন আপনি এই সম্প্রদায় বলতে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়কে কেন আপনি এইরকম ধরনের বদনাম অপবাদের মধ্যে রেখেছেন? সংখ্যালঘুরা কোনোভাবেই পশ্চিমবঙ্গে ভালো নেই, যতটুকু ভালো আছে সেটা হিন্দু ভাই বোন তথা বিজেপির কাছে আপনি ছোট করবেন না। সংখ্যালঘুদের হাতে আপনি কোরআন, কিতাব, বই, খাতা সব কেড়ে নিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। সংখ্যালঘুদের আপনি শিখিয়েছেন কিভাবে বোমা মারতে হয়, কিভাবে গুলি করতে হয়, কিভাবে আপনার ভোট বাক্সে তারা দাবার ফুটি হতে পারে। যে সুতরাং বহুদিন ধরে সংখ্যালঘু করে তার ভোটটুকু নেবেন। শুনুন, এই যে মুয়াজ্জিন ভাতা দিলেন, ইমাম মুয়াজ্জিন ভাতা 500 টাকা বাড়ালেন, একটা প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতে পারবেন? যে একমাত্র ইমাম মুয়াজ্জিন না, তারা কিন্তু কাজ করে তবে এই মাইনেটা পায়। আর যা করেছেন বেকার ভাতা, যুবশ্রী আশ্রম যা করেছেন, কেউ কিন্তু কাজ করে না। ইমামরা তারা 5 বার নামাজ পড়ান, মুয়াজ্জিনরা তারা 5 বার মসজিদে আযান দেন। আর এটা আপনার ঘরের টাকা নয়, এটা ওয়াকফ সম্পত্তি থেকে আপনি দিচ্ছেন। কিন্তু যে কথাটা এটা বলেছেন, আমি কামাল হোসেন যদি এটা বলতাম তাহলে কিন্তু আমার এগেনস্টে অনেক রকমের পুলিশ এগুলো হতো। কিন্তু আপনি বলে কেন ছাড় পাবেন? সংবিধানে আমিও যা, মুখ্যমন্ত্রী তা, সবাই তা, কিন্তু তাহলে কেন এক্ষেত্রে এই কথাটা বললেন? এবং আমি আদালতে যাব, কথা চলছে যে এই সম্প্রদায় বলতে আপনি কাকে বুঝিয়েছেন। তার মধ্যে আমি কামাল হোসেন একজন শিক্ষক, সেই সম্প্রদায়ের মধ্যে পড়ি। এই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য আপনি কিন্তু দায়ী থাকবেন। কারণ আমি কামাল হোসেন রোজার সময় ইফতারি করে বাইরে গিয়ে বসি, এদিকে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে হিন্দু বন্ধু তারা এসে সেই একই বেঞ্চে বসে একসঙ্গে আমরা চা খাই। এটাই আমাদের সংস্কৃতি। দয়া করে এই সংস্কৃতিটুকু আর ভেঙে দেবেন না। দেখুন, আপনি হিজাব করে ইফতারিতে যাচ্ছেন, যেটা পুরোপুরি নিষিদ্ধ ইসলামে। সাংবাদিক সম্মেলন করে কামাল হোসেন মূল যা কথাগুলো বললেন, একদিকে তিনি তার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, যে মেকি সংখ্যালঘু প্রেম, আর বেশি যেটা জোর দিলেন সেটা হচ্ছে ওই বাম কংগ্রেস আইএসএফ এর বিরুদ্ধে, যে তারা হুমায়ুনকে নিয়ে একসঙ্গে জোট করলে পরে কিন্তু এই সংখ্যালঘু ভোটগুলো ভাগ হতো না, না তৃণমূল এর সুবিধে পেত, না বিজেপি এর সুবিধা পেত। একটা নতুন জায়গা তৈরি হতো এখানে, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী। কিন্তু সেটা বোধহয় সিপিএম চায় না, সেটা বুঝি কংগ্রেস চায় না, সেটা আইএসএফ চায় না। তারা নয় তৃণমূল আর নয় বিজেপিকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু তারা এই জোটটা করলেন না, এবং সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার জন্য এই তিনটে দলই দায়ী থেকে যাচ্ছে। কি বললেন তিনি, একবার শুনুন। আপনারা দ্বিধা বিচ্ছেদ করছেন, তার পিছনে কারণ কি বলুন তো? তার পিছনে কারণ এই মমতা ব্যানার্জি সরকার আবার আসুক, সংখ্যালঘুদের এবারে একেবারে কবরের মধ্যে ঢুকিয়ে দিক, আর না হলে বিজেপি সরকার এখানে আসুক। এইটা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে বললাম 110টা মুসলিম পপুলেটেড, সেখানে মুসলিম ভোট 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেখানে যদি 25% হিন্দু ভোট থাকেন, তারা এক জায়গায় হয়ে বিজেপিকে ওয়েলকাম করবে। তাহলে সংখ্যালঘুদের স্বার্থে কে বেশি কথা বলছে? সংখ্যালঘুদের হয়ে বড় বড় মায়া কান্না দয়া করে আর বিরোধী যারা আছেন তারা দেবেন না। হুমায়ুন কবির তিনি বলেছিলেন সবাই একসাথে আসুন না, কারণ মোহাম্মদ সেলিম আসলেন, সেখানে আরো অনেকে আছেন, তারা না, আমার দরকার নেই। কারণ হুমায়ুন কবির তিনি মসজিদ করেছেন, তিনি সাম্প্রদায়িক। প্রশ্ন একটি, তিনি মসজিদ করছেন, তিনি সাম্প্রদায়িক, আর তিনি 4টে মন্দির করেছেন, তিনি কি অসাম্প্রদায়িক? আর এই যে নওশাদ সিদ্দিকী ভাই, তাকে রেসপেক্ট করে বলছি, তিনি মসজিদে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। হুমায়ুন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, তিনি সাম্প্রদায়িক হলে তাহলে নওশাদ সিদ্দিকী ভাই কি সাম্প্রদায়িক না আপনাদের চোখে? নিশ্চয়। এইবারে সিপিএম এর যারা বলছেন যে না ও সাম্প্রদায়িক, ওর কাছে যাবে না, মসজিদ তৈরি করেছে, তাহলে তাদের বলবো আপনাদের বাড়িতে কি কেউ
কোনো দিনের জন্য পুজো করেন না, আপনাদের বাড়ি মা বোনরা পুজো করেন না, তাহলে আপনারা কি একজন মসজিদ তৈরি করছেন, তিনি যদি সাম্প্রদায়িক হন, যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যান তিনি অসাম্প্রদায়িক, এবং যারা পুজো অর্চনা করেন তারা কি অসাম্প্রদায়িক? সুতরাং এই মুসলমানদের ভোট নিয়ে দয়া করে এই যে সাম্প্রদায়িক তকমাটা মুসলমানদের উপরে দেবেন না। মুসলমানরা নানাভাবে তিক্ত বিরক্ত হয়ে আছে, দয়া করে মুসলমানদের আর একেবারে গজবের মধ্যে দেবেন না, কোরআন একেবারে কবরের মধ্যে দেবেন না। এবং এই জন্যেই পশ্চিমবঙ্গের দেখুন, আজ থেকে এবার 2021 যে ইলেকশন হলো, সেই ইলেকশনে কিন্তু এই নেতারা জোট বেঁধেছিল, কিন্তু এই যে গ্রাউন্ড লেভেলে যারা আছে না, হিন্দু মুসলমান, তারা জোট বাঁধতে চায়। কিন্তু এইবারে শিক্ষা দুর্নীতি, কয়লা দুর্নীতি, মাদ্রাসা দুর্নীতি, নানা দুর্নীতির জন্য মুসলমানরা, স্পেশালি হিন্দু ভাই বোন, তারাও কিন্তু এক হতে চেয়েছিল 1:1। সেখানে আপনারা কি করলেন? ওয়াক ওভার দিলেন মমতা ব্যানার্জিকে, তৃণমূলকে, ওয়াক ওভার দিচ্ছেন বিজেপিকে। তাহলে দয়া করে আপনারা এই সংকীর্ণ স্বার্থের জন্য, নিজেদের ইগোর লড়াইয়ের জন্য আপনারা কিন্তু পশ্চিমবঙ্গবাসী যারা এই সরকারকে চান না, যারা বিজেপিকে চান না, তাদেরকে দয়া করে ওয়েলকাম করে আনবেন না। এবং আপনাদের মুখ থেকে সংখ্যালঘু প্রীতি আর মানায় না। যদি বলেন সংখ্যালঘুকে ভালোবাসি, তাহলে বলবো এটা ফন্ডামি ছাড়া আর অন্য কোনো কিছু না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, আমার পাড়াতে মসজিদ তৈরি হয়েছে, এইবারে গিয়ে দেখলাম দোতলা হয়ে গেছে। পাশের পাড়ায় মন্দির তৈরি হয়েছে, তারপরে পাড়ায় মুসলিম এলাকা সেখানে মসজিদ তৈরি হয়েছে। সারা পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হয়েছে, দাঙ্গা হয়েছে, প্ররোচনা দেওয়া হচ্ছে। এই সরকারের কেউ প্ররোচনা দেওয়া হচ্ছে, এটা প্ররোচনা দিচ্ছে। এইবারে বাপরি কথা দেখুন, পরিষ্কার করে বলছি, উনি আমাকেই বলেছিলেন একদিন যে ওনার বাবার নাম জহিরুদ্দিন, অর্থাৎ জহিরুদ্দিন বাবু। তা উনি ওনার বাবার নামে রেখেছেন। যারা বলছেন যে এই বাবর হুমায়ুন রাখা যাবে না, তাহলে তাদের সন্তান, তাদের পাড়ায় আলাউদ্দিন যদি নাম থাকে করে দিন। কারণ আলাউদ্দিন বাইরে থেকে এসেছিল। আকবর তো ঘরে ঘরে আছে, তার আকবর নাম, মুঘল বংশের তার আকবর নাম কেটে দিন, দরকার নেই। সুতরাং এখানে মসজিদ তৈরি যে কটা দিন হয়েছে, একটাও কিন্তু কোন রকমের সেখানে দাঙ্গা বা কোনো কিছু প্ররোচনা সেখানে একেবারেই হয়নি। এবং যেটা আপনারা বলতে পারেন যে ওখানে এই যে রেল অবরোধ হয়েছে, জানেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই দিন স্পেশাল দিন, পবিত্র দিন শুক্রবার। আমি হলফ করে বলছি, মানুষকে ভুল বোঝানো হচ্ছে পরিষ্কার করে। হিন্দু মুসলমানের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হচ্ছে ভোটের আগে। শুক্রবার দিন মুসলমানরা কোনো খারাপ কাজ করতে সময় পায় না, কারণ 11টা, 11:30 থেকে তারা মসজিদে যায়, থাকে 1:30 পর্যন্ত। ঘটনাটা ঘটেছে 1টার সময়। কি করে সম্ভব আপনি বলুন তো? মুসলমানরা যে নামাজ পড়ে না 1 সপ্তাহ, সে কিন্তু মসজিদে যাবে, শুক্রবার মসজিদে যাবে, একেবারে নিশ্চিত। নতুন পোশাক পরে, ভালো পোশাক পরে মসজিদে যাবে। সেটা আপনারা এখানে দেখেছেন, রাস্তার উপর নামাজ পড়ে দেখেছেন। তাহলে শুক্রবার দিন নাকি পবিত্র দিন? ঠিক আছে, পবিত্র দিন, শুক্রবার দিন পবিত্র দিনে বলছেন যে মুসলমান ওইটা করতে গেছে। সুতরাং রেল যে রাস্তা আটকে করেছে, ওখানে মুসলমানরা মসজিদে ছিল। তাহলে কারা প্ল্যান করে তাদেরকে পাঠালো, সেইটা কিন্তু কেউ আর আজও উদ্ধার হলো না। এর আগের লোকসভায় বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছেন বা বিজেপি জিতেছেন, তার থেকে বিজেপি ক্যান্ডিডেট জিতেছে লোকসভায়, তার থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু সিপিএম জোট। তাহলে সিপিএম জোট কি তাদেরকে আমন্ত্রণ করছে না? দেখুন, নওশাদ সিদ্দিকী ভাই আমার সাথে প্রত্যেকের ব্যক্তিগত সম্পর্ক। এই আমার কনস্টিটিউয়েন্সি বলছি, রায়দিঘি কনস্টিটিউয়েন্সি, সেখানে গতকাল শুনলাম যে সেখানে তৃণমূলের যে এমএলএ, তিনি 6 থেকে 10,000 এরকম ভোটে জিতেছিলেন। তারপরে সেখানে নওশাদ সিদ্দিকী, তিনি সেখানে কিন্তু এবছর বিরাট জমায়েত করে দিয়েছে। তাহলে সেই যে 5, 6, 7 হাজার ভোট, মুসলমান ভোট,
মুসলমান ভোট নিশ্চয়ই বিজেপিরা মুসলমান করে না, কম করে, মানে হাজারে 0.001%। তাহলে এই যে মুসলমান ভোটটা কাটছে কে? আইএসএফ আর সিপিএম জোট। তাহলে কারা বিজেপিকে আমন্ত্রণ করছে? পরিষ্কার হলো। তার মানে আপনি বাম কংগ্রেস আইএসএফ এর যেটা মূল অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, সেটা হচ্ছে তিনি ওই বাবরি মসজিদ এখানে তৈরি করে একটা সাম্প্রদায়িক তাস খেলে সংখ্যালঘুদের একটা ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছেন তার নিজের স্বার্থে। আবার তার প্রেস সচিব এই কামাল হোসেন বলছেন যে একদম ব্যক্তি স্বার্থেই কংগ্রেস, আইএসএফ এবং বাম একসঙ্গে হলো না, হুমায়ুনকে আলাদা রেখে দিল, তারাও আলাদা হয়ে ঝগড়াঝাটি করছে এবং তারাও আলাদাভাবে অনেক জায়গায় ভোটে লড়ছে। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী হিন্দু এবং মুসলিম ভোট যা আছে সেগুলোকে ছত্রাকখান করে দিচ্ছে। এগুলো টোটালটাই নাকি এই বিরোধী দলদের আর কি ব্যক্তিগত স্বার্থ তারা চরিতার্থ করেছে। কি বললেন একটু পরিষ্কার করে সেটা এবার শুনুন। করছে তৃণমূলকে সাপোর্ট করছে কাউকে না। উনি এই যে মন্দির তৈরি হয়েছে, মুসলিম সেন্টিমেন্টটা, হিন্দু ভাইদের কাছে যেমন মন্দির একটা পবিত্র স্থান, একটা আত্মার স্থান, আবেগের সঙ্গে জড়িত, মসজিদও ঠিক তেমনি একটা আত্মা বা আবেগের সঙ্গে জড়িত। তিনি সেই মসজিদ তৈরি করেছেন, দেখলেন যে মানুষ প্রচুর তার পাশে এসেছে। তারপরে তিনি বললেন এইবারে তারে আমি সংখ্যালঘুদের এক করে সমস্ত আর যে নেতা বিরোধী আছে তাদেরকে এক করে একটা বড় ধাক্কা দেবো তৃণমূল কংগ্রেসকে। ভুল কথা। তিনি হুমায়ুন কবির সাহেবের প্রধান, তার চ্যালেঞ্জ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারেই বলছি যে যেটা বলছে যে ভোট কালে বললাম, এই যে যারা ভোট কাটুয়া এদেরকে বলুন, এরা হয়তো ভোট কেটে কেটে তাহলে তো বিজেপিকে সেখানে আনতে বাধ্য করবে, এটা খুব স্বাভাবিক জিনিস। না, একই কাজ তো হুমায়ুন কবির করছেন, মুসলিম ভোটকে ভাগ করে দিয়ে বিজেপি সাহায্য করছেন। মুসলিম ভোট যদি ভাগ করা বলুন তাহলে অধীর চৌধুরী কি করছেন? অধীর চৌধুরী তিনি কি করছেন? এত বছর পরে কংগ্রেসের এখানে যে হত্যা কথা অধীর তো কংগ্রেসের তার মাথায় এই বুদ্ধি খেড়ে গেল যে আমরা জোট করব না। এবছর মানুষ জোট চাচ্ছে, আমরা জোট করবো না। এর পিছনে কি রহস্য আছে? বললাম না, ব্যক্তি স্বার্থটাকে প্রতিষ্ঠিত করার জন্য বৃহত্তর স্বার্থ এরা বিসর্জন দিচ্ছে। সুতরাং এই ভোট কাটাকাটি দুটো পয়েন্ট, এই যে সংখ্যালঘু ভোট কেটে গেলেই বিজেপি সেখানে একেবারে মাথা উঁচু করে চলে আসছে। আরেকটা হতে পারে, এই যত দিন যাবে তত বিজেপি যদি দেখিয়ে যায় তাহলে সংখ্যালঘুরা মনে করতে পারে না সব এক হয়ে যাও। এই বিজেপি থেকে জুজু থেকে বাঁচাতে, কারণ মুক্ত ভাবে আমরা পশ্চিমবঙ্গে থাকতে চাই, বিজেপি আসলে এই করবে। কিন্তু এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে যা করেছে, এখানে বিজেপি যা করেছে এখানেও তাই করেছে মমতা ব্যানার্জি। ক্যানিং এ একজন ড্রাইভারকে মেরে ফেলে দিল, বারুইপুরে মুসলিম ড্রাইভারকে মেরে ফেলে দিল, তিনি গরু নিয়ে যাচ্ছিলেন, তাকে আরএসএস তার উপর আক্রমণ করলো। এটা কোন অর্থে এটা বিজেপি শাসিত সরকার নয়। আপনারা জানেন যে যে কোনো সাংবাদিক সম্মেলনের শেষ পর্বে থাকে প্রশ্ন উত্তর, অর্থাৎ সাংবাদিকরা প্রশ্ন করেন, উত্তর দেন যারা সম্মেলন ডেকেছেন তারা। যেমন কামাল হোসেন, তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছেন, সেখানে আমার একটা বলার সুযোগ হয়েছিল প্রশ্ন রাখার। তখন তাকে আমি বলেছিলাম যে যেই বিরোধীদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, আপনি কি ভুলে যাচ্ছেন যে এই হুমায়ুন কবির এক সময় কিন্তু বিজেপিতে গিয়েছিল। তীব্র সংখ্যালঘু বিরোধী যে সংগঠন, সেই আরএসএস প্রভাবিত বিজেপিতে এই সংখ্যালঘু নেতা যান কি করে, যিনি সারা জীবন কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, অন্তত গান্ধীবাদী রাজনীতি করেছেন, তিনি কি করে বিজেপিতে নাম লেখালেন? সেটা কি ব্যক্তি স্বার্থ নয়? তারও জবাব দিয়েছেন কামাল হোসেন, কিন্তু তার সেই জবাবের মধ্যে কতটা যুক্তি বা কতটা যুক্তি ছিল না সে বিচার তো আপনারা করবেন। কিন্তু আমার প্রশ্নের উত্তরে কামাল হোসেন কি বললেন সেটা একটু শুনুন। মিস্টার সেলিম গিয়েছিলেন হুমায়ুন সাহেবের সঙ্গে কথা বলতে, বলা হয়েছে যে পার্টির কোনো নির্দেশ ছিল না, ব্যক্তিগতভাবে গেছেন। তার জবাবও সেলিম সাহেব দিয়েছেন যে রাজনীতিতে অনেক ধরনের আলোচনা করতে হয়, বুঝতে হয়।
কিন্তু যেটা প্রধান আমাদের হুমায়ুন সাহেবের বিরুদ্ধে অভিযোগ থাকছে সেটা হচ্ছে তার এই বিলম্বিত বোধোদয় হলো যে তিনি একসময় তো নিজেই বিজেপিতে চলে গিয়েছিলেন। দেখুন, এই ভারতবর্ষের আপনি রাজনীতি দেখুন, যদিও আমি খুব রাজনীতি বেশ কিছুদিন করছি, রাজনীতি আপনি দেখুন যে এই পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে এই পার্টি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে রাজনীতি করতে গেলে তার উপরে কেউ প্রতিহিংসা করে, সেই প্রতিহিংসা থেকে বাঁচার জন্য সে হয়তো অন্য রাজনীতিতে চলে আসে। সুতরাং এটা শুধু হুমায়ুন কবিরকে বললে হবে না, আরো আপনি দেখুন সবাইকে, বিরোধী দলের মধ্যে আর আপনি অনেককে দেখুন, তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে। না না, উচ্চ বর্ণের বা নিম্ন বর্ণের হিন্দুদের মধ্যে একটা বিভাজন স্বাধীনতার আগে থেকেই তৈরি করে দেওয়া হয়েছিল প্ল্যানিং করে, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা তো আগের অভিজ্ঞতা তাদের আছে, বন্দে মাতরম ধ্বনি তুলে তাদের কিভাবে সরিয়ে রাখা হয়েছিল। এক্ষেত্রেও তার এই যে বিজেপিতে চলে যাওয়া একজন সাচ্চা মুসলিম হিসেবে, সেই জায়গাটা তো একটা মানুষের মনে সন্দেহের একটা অবকাশ থেকে যাচ্ছে। দেখুন, আপনাকে কি কথা বলছি, বন্দে মাতরম মতো যে সমস্ত মুসলিম তারা বলছে বন্দে মাতরম বলবো না, বললে কোরআন বিরোধিতা হয়, ঠিক আছে, যে একমাত্র আল্লাহু আকবার, আল্লাহ সেরা, একমাত্র উপাস্য আল্লাহ, তাহলে বন্দে মাতরম মাতাকে বন্দনা, আমি মাতাকে বন্দনা, আমি তাদের বলছি এই ভারতে আমার জন্মভূমি, এই ভারত আমি জন্মেছি, ভারত আমার মাতৃভূমি, এই ভারতের কে তুমি বন্দনা করবে না, তুমি কেন ভারতবর্ষে আছো? আর এই যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মিছিলে গিয়ে টুপি মাথায় দাড়ি মাথা দিয়ে তখন বলতে পারে বন্দে মাতরম, আর কংগ্রেসের মিছিলে গিয়ে দাড়ি টুপি মাথায় দিয়ে তখন বলতে পারেন বন্দে মাতরম, তখন ভালো। কিন্তু যখন বন্দে মাতরম কেন্দ্রীয় সরকার করেছে, দাও দায় ঢেলে দাও, বিজেপির উপরে দায় ঢেলে দাও। যে সুতরাং ভারতবর্ষে আমি গর্বিত ভারতীয় একজন, আমি ভারতবর্ষ হিসাবে গর্ববোধ করি, তারপরে আমি বাঙালি, লাস্ট হচ্ছে আমি মুসলমান। যে সুতরাং এই বন্দে মাতরম নিয়ে আমার যারা এইরকম ধরনের বিতর্ক ছড়াচ্ছে, এটা আমি পুরোপুরি ভাবে এর বিরোধিতা করি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি একজন শিক্ষাবিদ, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামেতে যত সংখ্যক মুসলিমদের অবদান ছিল সে সম্পর্কে গোলাম মুর্তাজা তার বইতে লিখেছেন, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি তারা একসঙ্গে 5 জন বিপ্লবীর নাম বলতে পারছে না যারা আন্দামান জেলে ছিলেন কিংবা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। সেই যে তাদের অশিক্ষা বা তাদের ইতিহাস সম্বন্ধে জ্ঞান না থাকা, এই দোষটা কাদের দেবেন? আপনারা সেই সময়ে যারা শিক্ষাবিদ ছিলেন তারাও তো এই ব্যাপারটা ভুল করেছেন। দেখুন, এটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এই যে মাদ্রাসা শিক্ষা না কোনো মুসলমানরা চালু করেনি, ইংরেজ চালু করেছিলেন। হ্যাঁ, তিনি চালু করে গেছিলেন যে এদের মধ্যে এই ইংরেজি শিক্ষাটা করব, এবং পরপর 5 বার প্রিন্সিপাল তথা রেজিস্ট্রার তিনি কিন্তু মুসলমান ছিলেন। সুতরাং মুসলমানদের উন্নয়নের জন্য এটা করেছে, যে তারা যদি নিজেরা যদি শুধু কোরআন আর হাদিসের মধ্যে থাকে, এইটা যদি তাদেরকে সব থেকে মুক্ত করবে, এই আধুনিক শিক্ষা, সাধারণ শিক্ষা তাদের কিছু করবে না, তাহলে তাদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো। আমি কত লোক, মানে 5-6টা মাওলানা আছে, আসফাকুল্লাহ আছে, খাপ্পাতুল্লাহ আছে, হ্যাঁ, খাপ্পাতুল্লাহ বলে একজন বিখ্যাত ছিলেন, যিনি আমাদের ক্ষুদিরামের সঙ্গে একই সঙ্গে ছিলেন, ঠিক আছে, এই খাপ্পাতুল্লাহ আছে। যে সুতরাং তারা পড়াশোনা করে না, নামে শুধু বলে যে এতজন মুসলমান তারা এই স্বাধীনতা আন্দোলন লড়েছে। আরে পড়াশোনাটা করবি তো, আর পড়াশোনাটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেস আর 2টো টার্মের বেশি থাকতে পারতো না। তাহলে এখন চারিদিক থেকে মুসলিম সমাজ যে অবস্থার মধ্যে আছেন, কাকে ভরসা করে তাহলে ভোট দিতে যাবেন? তারাও তো এইভাবে হুমায়ুন সহ প্রায় 5-6 জন জায়গায় ভোট ভাগ হয়ে থাকবে। এই যে বললাম 2 পয়েন্ট, 1 ভোট কাটাকাটিতে তৃণমূল কংগ্রেস আসবে, তৃণমূল কংগ্রেস বলছি বিজেপি আসবে। আর এই যে এদের কানে যদি মন্ত্রণা দেওয়া হয়, এই তোরা দেখ আবার কিন্তু বিজেপি আসলে উত্তরপ্রদেশের মতো অবস্থা হবেই হবে, তাহলে তোরা এক কাজ কর, সব তৃণমূল কংগ্রেসকে দে। এইটা সময় বলবে, কারণ রাজনীতিতে সম্ভাবনা খুব বড় জিনিস। কারণ আজ থেকে 2 মাস আগে আমি জানতাম খুব ভালোভাবে, আমি একদম নিশ্চিত ছিলাম যে সংখ্যালঘু, এই যে সংখ্যালঘু যে মঞ্চ, এরা কিন্তু অ্যাটলিস্ট 90টা সিট পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না।
কিন্তু একদিক দিয়ে আরেকটা কথা আছে, ধরুন আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো যেগুলো বাংলাদেশের সীমানা অঞ্চল, সেখানে কিন্তু লক্ষণীয় জামাত সেখানে কিন্তু বিএনপির থেকে অনেক বেশি আসন তারা অধিকার করেছে। সুতরাং সেই জামাত ভীতিটাও তো এখানে বিজেপি বা তৃণমূল এটাও তো সেখানকার মানুষদের মধ্যে ঢোকাতে পারে। দেখুন, খুব ভালো প্রশ্ন করেছেন। যেখানে 92% যে দেশে হিন্দু মুসলমান 92%, সেখানে জামাত তো খুব সহজেই আসতো। অর্থাৎ বাংলাদেশি মুসলিমরা জানে এই জামাতি ইসলামকে তারা একদম মানে কোনোভাবেই সাপোর্ট করবে না। এবারে বর্ডার এলাকায় কেন হয়েছে আপনাকে বলতে হবে, এদিকে পশ্চিমবঙ্গ আছে, সেখানে বিজেপি জুজু দেখানো হচ্ছে, আর ওই বর্ডার এলাকায় এরা পেয়েছে একটাই কারণে, কারণ 92% মুসলমান তারা কিন্তু বাংলাদেশে 92% মুসলমান তারা কিন্তু ভোট দেয়নি জামাতিকে। তারা জানে এই জামাত মানে এই জোর করে পরকা পড়াবে, জোর করে এই করাবে, সুতরাং তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। একটা 6 কামাল হাসানের কাছে আরেকটা প্রশ্ন রেখেছিলাম, বলেছিলাম এই সদ্য নির্বাচন হয়ে গেল বাংলাদেশে, সেখানে জামাত গোষ্ঠী ভেবেছিল তারা ক্ষমতায় আসবে, কারণ তার আগের অনেক আন্দোলন তারা পেছন থেকে মদত দিয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা কিন্তু করতে দেননি, তারা বিএনপি কে নিয়ে এসছেন। এই বিএনপি দল এসেছে বটে বাংলাদেশে ক্ষমতায়, কিন্তু পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলগুলোতে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে যেখানে কিন্তু এই জামাত অর্থাৎ এই যে রক্ষণশীল মুসলিম সম্প্রদায়ের যে দল সংগঠন তারা কিন্তু নির্বাচনে জয়ী হয়েছে। এবার সুবিধা হয়ে গেছে, তৃণমূল এবং বিজেপি দুপক্ষই গিয়ে ওই সংখ্যালঘু যে বর্ডার যেখানে তারা জিতেছে সেখানকার যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের গিয়েও কিন্তু তারা একটা বোঝাতে পারছে, দেখো তোমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত, সুতরাং তোমরা আমাকেই ভোট দাও, আমি বাঁচাবো। তৃণমূল বলছে, বিজেপিও বলছে। সুতরাং সেখানকার ওই মানুষগুলো অর্থাৎ ওই হিন্দু মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো এবং তার সঙ্গে সঙ্গে এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রান্তিক মানুষগুলো কিভাবে ডিসিশন নেবেন তারা কিন্তু একটু উদ্ভ্রান্ত হয়ে আছেন। সেখানেতে এই হুমায়ুন আলাদা করে দল তৈরি করে নির্বাচনে দাঁড়ানো, ওই যে জেলাগুলি বিশেষ করে উত্তরবঙ্গ সংলগ্ন যে জেলাগুলোতে, সেখানে তার কি প্রতিক্রিয়া হবে সে সম্পর্কে প্রশ্ন রেখেছিলাম কামাল হোসেনের কাছে। কামাল হোসেন কি বললেন সেটা একটু শুনুন। 16-17% ভোট পেত আগে, সেখান থেকে এক লাফে 30-35% ভোট পেয়ে গিয়ে 70-এর ওপর তারা আসন সংগ্রহ করেছে। এটা তো বাংলাদেশের ভোটারদের ভোট। আজ থেকে 7টা ইলেকশন দেখুন, প্রত্যেকটা ইলেকশনে ওই 5টা 10টা এরকম ভাবে বেড়েছে। সুতরাং যদি তারা মনে করে যে এই সরকার খারাপ, হাসিনা খারাপ ছিল, তাহলে মুসলমানদের দ্বারা এই যে আমরা শাসন করাবো, মুসলমান মানে শরীয় আইন অনুযায়ী আমরা করাবো, তাহলে তো মুসলমানরা তাকে ভোট দিত। কিন্তু বাংলাদেশের মুসলমানদের আমি আবার ধন্যবাদ জানাই যে তারা ওই শরীয় আইন অনুযায়ী ওখানে কাজ করবে, আইন আদালত সবকিছু চলবে, তারা সেটা মেনে নেননি। থ্যাংক ইউ। এসআইআর এর পর সর্বশেষ পরিস্থিতি যা রয়েছে আপনারা সবাই জানেন যে বিশাল সংখ্যক মহিলা ভোট বাদ পড়ছে, যারা তৃণমূলের ভোট ব্যাংক ছিল। আর কারা বাদ পড়ছেন? একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু মুসলিম এবং মতুয়া ভোট। কলকাতার ক্ষেত্রেও তাই, জেলাগুলির ক্ষেত্রেও তাই। এই যে সংখ্যক ভোট বাদ যাচ্ছে সেগুলো যদি বাদ দিয়ে ভোট হয় তাহলে দেখা যাবে যে লাভ যেটা, সেই লাভের গুড় খাবে কিন্তু বিজেপি। যার জন্যই তো বলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির দালাল হিসেবে কাজ করছে। জানি না বিজেপির দালাল হিসেবে কাজ করছে কিনা, সত্যি কি মিথ্যে কি, কিন্তু এটা পরিষ্কার যে সংখ্যালঘু ভোট অনেক বাদ এবং মহিলা ভোটও অনেক বাদ হয়ে যাচ্ছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই আমরা দেখছি যে কি হতে পারে, বিজেপি কি ক্ষমতায় আসতে পারে, না বিজেপি প্রধান বিরোধী দলই থাকবে, নাকি না এবার প্রধান বিরোধী দল নয়, এবার বামেরাও বেশ কিছু ভোট পাবে, কংগ্রেস কিছু ভোট পাবে, আইএসএফ এরও আসন বাড়বে। সব মিলিয়ে দেখা যেতে পারে যে ভোটের পর এই বাম কংগ্রেস আইএসএফ এর একটা জোট হলো, তারাই ওই বিরোধী আসনে গেল। যদি বিরোধী আসনে যায় তাহলে বিজেপির ভূমিকা সেখানে কি হবে?
এসব প্রশ্ন তো থাকছেই। তার সঙ্গে SIR এর যে বিষয়টা সেটাও থাকছে। এগুলো আমরা আজ যত দিন যাবে, ভোটের কাছাকাছি যত আমরা এসে পৌঁছবো, তত ছবিটা স্পষ্ট হবে। আর সর্বশেষ ছবিটা স্পষ্ট হবে তো 4 মে, যেদিনকে নির্বাচনী ফলাফলগুলো বেরোবে। এখানকার জনগণের কি সিদ্ধান্ত নিলেন সেটা বোঝা যাবে। কথা ছিল কামাল হোসেন সম্পর্কে। শিক্ষাবিদ, ভালো মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়াশুনো জানা মানুষ। তিনি অনেক হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের নিজের পায়ে দাঁড় করানোর ব্যাপারে ভালো উদ্যোগ নিয়েছেন। এই সমস্ত ব্যাপারটাই ঠিক আছে, কিন্তু এই হুমায়ুনের প্রেস সচিব হওয়ার ফলে তার নিজের ব্যক্তিগত যে রাজনৈতিক অবস্থান সেটা কি আরো সুদৃঢ় হবে? কেননা ওরা তো দাবি করছেন হুমায়ুনরা যে তারা মুখ্যমন্ত্রী হতে পারেন, কেন তারা হচ্ছেন ফ্যাক্টর হবেন, অর্থাৎ তাদের বাদ দিয়ে কোনো দলই সরকার তৈরি করতে পারবে না, এরকম নাকি একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তো এই আমাদের কামাল হোসেনের অনেক উত্তরণ ঘটবে রাজনৈতিক আকাশে। আর যদি না হয়, উল্টোটা হয়, কামাল হোসেনের তখন ভবিষ্যৎটা কি হবে সেটাও আমরা লক্ষ্য রাখবো। আজ এখানে শেষ করছি। সুজিত চট্টোপাধ্যায়কে অনুমতি দিন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।